স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি। রোজ তো ডেইলি ব্লগ দেখাই, আজকে তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আসলে আমাদের প্রত্যেকটা প্যারেন্টসদের কাছে বেবি ভীষণ ইম্পর্টেন্ট। একজন নতুন মা হিসাবে আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো মেডিকেল পার্সন নই, আমি আগে থেকেই সেটা তোমাদের বলে দিচ্ছি। আমারও কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, আর সেটা তোমাদের কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তাই আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ভ্যাকসিনেশন। আমি আমার আগের ভ্যাকসিনের ব্লগগুলোতে তোমাদেরকে বলেছিলাম যে সব ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, মানে কেমন কি খরচ পড়ে, আমি কোথায় করাই, কিভাবে করাই, পেনলেস কি হয়, কিভাবে হয়, সবটাই তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। ভ্যাকসিনেশন বাচ্চাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা সবাই জানি, আর প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ভ্যাকসিন যাতে ঠিকঠাক হয় সেটা সম্পর্কে প্রত্যেকটা মা বাবারই সচেতন থাকা প্রয়োজন। আর সবার আগে মা বাবা হিসাবে যে কনফিউশনটা আমাদের মনে তৈরি হয় যে কোথায় ভ্যাকসিন করাবো, গভর্নমেন্টে না প্রাইভেটে। তো নতুন প্যারেন্ট হিসাবে আমাদের মনেও এই কনফিউশনটা ভীষণভাবে হয়েছিল। আর আমরা এই ভ্যাকসিনের বিষয়টা নিয়ে যে কোথায় করাবো, কিভাবে করাবো, সেটা নিয়ে সেই সময় প্রচুর ঘেটেছি, মানে সবার কাছে জানতে চেয়েছি, বিভিন্ন ডক্টরের কাছে, তারপর বিভিন্ন প্যারেন্টসদের কাছে, আমার অনেক ফ্রেন্ডস যারা নিউ প্যারেন্টস হয়েছে তাদের কাছে, তো অনেকের কাছেই জানতে চেয়েছি। তো জানতে চাওয়ার পরে কনফিউশনের লেভেলটা হয়তো আরো কিছুটা বেড়ে যায়। গভর্নমেন্টের ভ্যাকসিনগুলো করানো হয় ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী, আর প্রাইভেট ভ্যাকসিনগুলো করা হয় ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের আন্ডারে। অনেকে বলেছে যে না গভর্নমেন্টের ভ্যাকসিনগুলো নাকি ভালো কাজ করে, আর অনেকে বলেছিল যে না প্রাইভেটে করাইলেও সেম কাজ করে, আবার অনেকে বলেছে যে না দুটোই একই কাজ করে, কোনো এরকম এফেক্ট নেই। তারপর এই বিষয়টা নিয়ে নিজেদের কনফিউশন দূর করার জন্য আরও কয়েকজনের কাছে শুনলাম, আরও অনেক ডাক্তারের পরামর্শ নিলাম, ইউটিউবেও অনেক ঘেটেছি। তোমরা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে এটা রিলেটেড, দেখে নিতে পারো। আমি আমার ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। আমরা প্রাইভেট ভ্যাকসিন আর গভর্নমেন্ট ভ্যাকসিনের মধ্যে মেন যে তিনটে পার্থক্য সেটা তোমাদেরকে বলছি, যেটা বেসিক একদম আমরা সবাই চোখে দেখতে পাই। প্রথমটা হলো আমরা হচ্ছে গভর্নমেন্টে যে ভ্যাকসিনগুলো পাই সেখানের থেকে কয়েকটা ভ্যাকসিন আমরা এক্সট্রা পাচ্ছি প্রাইভেটে ভ্যাকসিন করালে, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর হচ্ছে 2 নম্বর পার্থক্য যেটা, সেটা হলো দামের। কারণ হচ্ছে যেগুলো প্রাইভেট ভ্যাকসিন হয় অনেকটাই কস্টলি পড়ে, গভর্নমেন্টে যেটা একদম ফ্রি সেটা তোমার প্রাইভেটে করালে অনেকটাই কস্টলি পড়ে। আর একটা যেটা মেন পার্থক্য, যেটা আমার কাছে ভীষণভাবে ম্যাটার করেছিল, যে পেনলেস ভ্যাকসিন আর পেনফুল ভ্যাকসিন। আমরা গভর্নমেন্টে করালে যে ভ্যাকসিনটা করাই সেটা কিন্তু পেনফুল ভ্যাকসিন, আর পেনলেস ভ্যাকসিন প্রাইভেটে তুমি করাতে পারো। প্রাইভেটে তোমাকে অপশনও দিয়ে দেয় যে পেনলেস করাবে না পেনফুল করাবে। আমার ক্ষেত্রে কোনো সেরকম অপশন দেয়নি, আমি অনেকের থেকে সেটা শুনেছি। আমাকে ডিরেক্ট বলেছিল যে পেনলেস করাও, তো আমি সেটাই করিয়েছি, আমার ডক্টর সেটাই সাজেস্ট করেছিল আমাকে। তো আমি তো বললাম আমি মাম্মামকে প্রাইভেটেই ভ্যাকসিন করাই, আমার যে ডক্টর মাম্মামকে দেখে ওনার কাছে আমি ওকে ভ্যাকসিন করাই। মিহিসনের হওয়া থেকে 9 মাস অবধি কি কি ভ্যাকসিন হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। 1 আগস্ট আমার মিহিসনের 9 মাস হলো, তো 0 to 9 মান্থ মাম্মামের কি কি ভ্যাকসিন হয়েছে প্রাইভেটে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ডিটেলসে সবটাই জানাবো যে গভর্নমেন্টে আমরা কোনটা কোনটা পেতে পারি আর প্রাইভেটে কোনটা কোনটা পেতে পারি এক্সট্রা, সেটা সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। জন্মের পর প্রথমে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এগুলো হলো বিসিজি, HEPV1 আর OPV। তো এই যে তোমাদের 3টে টিকার নাম বললাম, জন্মের পর এই 3টে টিকা আমাদেরকে প্রথম দেওয়া হয়। তো এটা হচ্ছে আমরা যদি প্রাইভেট কোনো নার্সিংহোমেও বেবি হয় আর যদি কোনো হসপিটালেও বেবি হয়, গভর্নমেন্ট হসপিটালে, এই 3টে টিকা কিন্তু একদম সেম থাকছে, এটার কোনো পার্থক্য নেই। তো এই 3টে টিকা জন্মের 5 দিনের মধ্যেই দেওয়া হয়ে যায়। যদি কারো মানে কোনো বেবির অ্যান্টিবায়োটিক চলে বা কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে ডক্টররা এই টিকাগুলো সেই সময় দেয় না। পরবর্তীতে ডক্টরের মত নিয়েই 14 দিনের মাথায় এই টিকাগুলো করিয়ে নেওয়া যেতে পারে। আর তাতেও যদি না দেওয়া সম্ভব হয়
তাহলেও ডক্টরের কনসাল্ট মতো টিকাগুলো করিয়ে নেওয়া উচিত। এখানে 6 to 14 উইক্সের টিকাগুলো ডিপথেরিয়ার জন্য, তারপর HIV বা হুপিং কাশির জন্য, তারপর টিটেনাস, তারপর এই সমস্ত কিছুর জন্য দেওয়া হয়। আর এখানে PCV টিকাটা এটা ব্রেনের যে পর্দা আছে ওটাকে প্রোটেক্ট করে, আর রোটা ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। পোলিওটাও খাইয়ে দেয়। এই যে এখানে 6 to 14 উইক্স তোমাদেরকে যে টিকাগুলো আমি দেখালাম স্ক্রিনে, এগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকেও আমরা পেয়ে যেতে পারি, আর গভর্নমেন্টেও এই টিকাগুলো সাপ্লাই দেয়। এগুলো সেম টিকা, প্রতি মাসে এগুলো ডোজগুলো আলাদা আলাদা ভাবে পড়ে। এখানে প্রথমে 1.5 মাসে আমাদের প্রথম ডোজটা পড়ছে, তারপরে হচ্ছে 2.5 মাসে আমাদের সেকেন্ড ডোজ, আর হচ্ছে 3.5 মাসে আমাদের থার্ড ডোজটা পড়বে। এক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু আমাদের সেম থাকছে। আর এটাতে আমাদের কতটা কস্টলি পড়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো, আমি ওই ভিডিওতেই বলেছিলাম, ডিটেলস শেয়ার করব। এই প্রথম 3.5 মাস পর্যন্ত এই ভ্যাকসিনগুলোই আমাদের সবচেয়ে বেশি কস্টলি পড়েছিল। এগুলো আমরা যেখানে গভর্নমেন্টে করালে একদমই ফ্রিতে পেতাম, সেখানে প্রাইভেটে এগুলোই আমাদের সবচেয়ে বেশি কস্টলি পড়েছে। পরের ভ্যাকসিনগুলো অনেকটাই কম এর তুলনায়, আর এগুলো মোটামুটি আমাদের এক একটা 6 থেকে 7.5 এরকম লেগেছে। আমার মানে একদম অ্যাকুরেটটা মনে নেই, অ্যাপ্রক্স এই 6 থেকে 7.5 এর মধ্যে এক একটা লেগেছে। এক একটা করাতে ওরকম 7,500 বা 6,500 থেকে 7,500 এর মধ্যে লেগেছে। 6 মাসে আমাদের এই দুটো ভ্যাকসিন হয়, একটা টাইফয়েডের জন্য আর একটা ইনফ্লুয়েঞ্জার ডোজ 1। এটাতে আমাদের 4800 টাকার মতো পড়েছে। আর 7 মাসে ইনফ্লুয়েঞ্জার ডোজ 2টা শুধু হয়েছে, সেটাতে আমাদের 2600 টাকার মতো খরচ পড়েছে। আর এই যে এখন তোমাদেরকে যে ভ্যাকসিনগুলো দেখালাম 6 মাসে আর 7 মাসে, এই ভ্যাকসিনগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে লড়াই করতে সাহায্য করে, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অনেকটা সাহায্য করে। বাচ্চাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা একটু বেশি এফেক্ট করে, আর যে সমস্ত বাচ্চাদের বিশেষ করে সর্দি কাশির ধাঁচ ভীষণভাবে বেশি, লাংসের কোনো প্রবলেম আছে বা হার্টের কোনো ছোটখাটো প্রবলেম আছে বা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা অবশ্যই করিয়ে নেওয়া উচিত। যারা প্রাইভেটে করাচ্ছ তারা তো পেয়েই যাবে, আর যারা প্রাইভেটে করাও না, গভর্নমেন্টে করাচ্ছ, তাদেরও বলছি যে পারলে ভ্যাকসিনটা অবশ্যই করিয়ে নিও। আর এটা হচ্ছে 6 মাসে ফার্স্ট ডোজটা হয়, 7 মাসে সেকেন্ড ডোজটা হয়। আর এগুলো বছর বছর মানে সিজন চেঞ্জের আগে বুস্টার ডোজ হয় একটা, সেটা করিয়ে নিতে হয় 5 বছর পর্যন্ত। এই ভ্যাকসিনটা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনটা না, যারা গভর্নমেন্টে তোমরা ভ্যাকসিন করাও সেখানে গভর্নমেন্ট সাপ্লাই এই ভ্যাকসিনটা নেই। তাই আমি বলবো যে যারা এই ভ্যাকসিনটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট, তো তোমরা চাইলে এই ভ্যাকসিনটা অন্তত প্রাইভেটে করিয়ে নিতে পারো। আর অনেকের মনে এই কনফিউশনটা থাকে যে আমি প্রথম থেকে গভর্নমেন্টে করিয়ে এসেছি, আমি এটা পেনলেস করাতে পারবো কিনা, বা আমি প্রথম থেকে প্রাইভেটে করিয়ে এসেছি, পরে আমি এই ভ্যাকসিনটা গভর্নমেন্টে করাতে পারবো কিনা। তো সেক্ষেত্রে না কোনো রকম সমস্যা হয় না। যারা যেগুলো গভর্নমেন্ট সাপ্লাই ভ্যাকসিন আছে, যারা গভর্নমেন্টে করাচ্ছ, তারা এই এক্সট্রা ভ্যাকসিন গুলো প্রাইভেটে করিয়ে নিতেই পারো। বা অনেক ক্ষেত্রে অনেকের সব ভ্যাকসিন প্রাইভেটে করানো সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে যেগুলো গভর্নমেন্ট সাপ্লাই সেগুলো গভর্নমেন্টে করালে, আর যেগুলো গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি না সেগুলো এক্সট্রা করে ডক্টরের কনসাল্টে আমরা প্রাইভেটে করিয়ে নিতেই পারি, এতে কোনো রকম সমস্যা হয় না। 9 মাসে এখানে আমাদের মাম্পসের জন্য MMR আর JE1টা জাপানিজ এনকেফ্যালাইটিসের জন্য এই দুটো ভ্যাকসিন হয়েছে। এটাতে আমাদের 1500 টাকার মতো খরচ পড়েছে। এবার আসছি 9 মাসের ভ্যাকসিনে। আমি কিছুদিন আগেই মাম্মাকে নিয়ে 9 মাসের ভ্যাকসিন করাতে গিয়েছিলাম, তোমরা ভিডিওটা আশা করি দেখেছো, না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এই যে এখানে 9 মাসে আমাদের কিছু কিছু গভর্নমেন্ট সাপ্লাইয়েরও ভ্যাকসিন আছে, আবার কিছু কিছু এক্সট্রা ভ্যাকসিনও আমাদের আছে। এখানে যে তোমাদেরকে মাম্মামের কার্ডটা দেখালাম, এখানে 9 মাসের ভ্যাকসিনে MCV1 ভ্যাকসিনটা ক্রস করা আছে, কারণ এই ভ্যাকসিনটা ডক্টরের কাছে আমি শুনলাম ভ্যাকসিনটা 2 বছর বয়সেও দেওয়া যায়। তো ডক্টর আমাকে সাজেস্ট করলো যে ওই ভ্যাকসিনটা 2 বছরে করাতে, আর এখন একটা এক্সট্রা ভ্যাকসিন অ্যাড করলো, সেটা হলো JE1 মানে জাপানিজ এনকেফ্যালাইটিস। তো এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন।
আর এবার আসছি যে পেনলেস নিয়ে যে ব্যাপারটা তোমাদেরকে আমি বললাম সেই বিষয়টা নিয়ে। আর মাম্মাকে যে কটা ভ্যাকসিন এখন অবধি করিয়েছি, মানে প্রাইভেটে যারা করাও, যদি সেটা পেনলেস ভ্যাকসিন হয় সেক্ষেত্রে এই যে আমরা যখন গভর্নমেন্টে ভ্যাকসিন করাই তখন দেখবে বাচ্চার কিছু কিছু ক্ষেত্রে অনেকের আসে অনেকের আসে না, যে জ্বর আসছে, ব্যথা হচ্ছে, 2-3 দিন অবধি বাচ্চা ঠিকঠাক খাচ্ছে না, মানে ব্যথায় কান্না করছে, জায়গাটাতে হাত দিতে দিচ্ছে না। তো পেনলেসে এটাই আমার একমাত্র সুবিধা, যে কোনো রকম ব্যথা পরে ফিল হয় না। তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি মাম্মা ভ্যাকসিন দেওয়ার সময়টুকুই জাস্ট কাঁদে, বেরিয়ে আসার পরও পা নিয়ে খেলে বা কোনো রকম প্রবলেম ওর হয় না। এখন অবধি কোনো রকম জ্বর আসা বা কোনো রকম প্রবলেম করা এতগুলো ভ্যাকসিন হয়ে গেল হয়নি। তো পেনলেসে এটাই আমাদের সবচেয়ে বড় সুবিধা, যে বাচ্চা কষ্ট পায় না। তাও আমাদের ডক্টর কিছু ক্ষেত্রে সাজেস্ট করে রাখে যে যদি জ্বর আসে, যদি জ্বর চলে আসে তবে যেন আমরা জ্বরের ওষুধটা বাচ্চাকে দেই, তাও চেক করে, যদি 100-র ওপরে থাকে তাহলে যেন ওষুধটা দেই, জ্বর না আসলে দেওয়ার দরকার নেই। মাম্মার ক্ষেত্রে যেমন জ্বর আসেনি, আমি ওকে এখন অবধি ভ্যাকসিনের পর জ্বরের ওষুধ খাওয়াইনি। তাও প্রথমের যখন ভ্যাকসিন হয়, যখন বাচ্চা খুবই ছোট থাকে, 2.5 মাস বা 3 মাস, অনেক ক্ষেত্রে ডক্টর রিস্ক নিতে বারণ করে, যে আগেই দিয়ে দিতে বলে যে ভ্যাকসিন করিয়ে দিয়ে দাও, নাহলে বাচ্চা কষ্ট পাবে। তো আমি দেইনি সেক্ষেত্রে। আর আমি মাম্মামকে জ্বরের জন্য যে ওষুধটা ইউজ করি সেটা হচ্ছে সুমুল। ও হওয়া থেকে এখন অবধি ওই মেডিসিনটাই খায়। আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দেব মেডিসিনটা। আর যেটা ইম্পর্টেন্ট, থম্বোফপ জেল, এই ওষুধটা তোমরা ঘরে রেখে দিতে পারো। যারা গভর্নমেন্টে করাও তারা তো রাখবেই রাখবে, যারা প্রাইভেটেও করাও তারাও রাখতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথম 3 দিন, ভ্যাকসিন হওয়ার প্রথম 3 দিন অয়েল মাসাজ ওই জায়গাতে করা যাবে না, না করাই ভালো। কোনো ক্ষেত্রে যদি ঠেকে যায় বা কিছু, হালকা করে তোমরা মুছে নেবে জিনিসটাকে, কিন্তু ওই জায়গাটাতে অয়েল না ঢাকানোই ভালো। আর যারা পেইনফুল ভ্যাকসিন করাও, যদি বাচ্চা ভীষণ কষ্ট পায়, আইস কিউবকে না রুমালে বা পাতলা করে কাপড়ে ভালো করে মুড়িয়ে ওটা দিয়ে বাচ্চার ওই ভ্যাকসিনের জায়গাটাতে সেক দিতে পারো, তাহলে অনেকটা রিলিফ পায়। আর ভ্যাকসিন করানোর সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ভ্যাকসিন করানোর যে ভ্যাকসিনটা ওকে করানো হচ্ছে, ভ্যাকসিনের যে বোতলটা, ওটাকে যেন ভালো করে আমরা চেক করি, যে কি ভ্যাকসিন লেখা আছে, কি ভ্যাকসিন ওকে দেওয়া হচ্ছে ইনজেক্ট করার আগে, সেটা যেন ভালো করে দেখে নেওয়া হয়। কারণ একবার ইনজেক্ট করা হয়ে গেলে তুমি সেটাতে কিছু করতে পারবে না, তাই আগেই সেটা সম্পর্কে জেনে নেওয়া ভালো। কারণ বাচ্চার বিষয়ে আমরা কেউই চাই না রিস্ক নিতে। আর আমার ক্ষেত্রে যেটা হয়, বা যারা প্রাইভেটে করাও, এভাবে প্রাইভেটের যে কার্ডটা আছে তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা ভ্যাকসিনের পাশে এভাবে, দেখো কার্ডটা, প্রত্যেকটা ভ্যাকসিনের পাশে এভাবে যে ভ্যাকসিনের বটলের যে ইয়েগুলো থাকে, প্যাকেটের যে নামগুলো লেখা থাকে, প্রত্যেকটা এখানে সেরকম ভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য কনফিউশনটা আমাদের হয় না। তো এভাবে আগে চেক করে নেবে। আর ভ্যাকসিন করানোর আধ ঘন্টা আগে বেবিকে পেট ভরে একটু ভারী কিছু খাবার খাইয়ে নেবে। আধ ঘন্টার মধ্যে কিছু না খাওয়ার দেওয়াই ভালো। আর ভ্যাকসিন হওয়ার পরেও আধ ঘন্টা পারলে কিছু না দেওয়াই ভালো। আর খুব যদি কান্নাকাটি করে, অন্তত 15 মিনিট কিছু দিও না, 15 মিনিট পর ব্রেস্টফিড করাতে পারো। আজকে আমি সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা বা নিজস্ব অভিজ্ঞতা থেকেই তোমাদের সবটা জানালাম। আর আমি আমার বেবিকে ভ্যাকসিন করাতে গিয়ে যতটা যা জানতে পেরেছি সেটুকু নলেজই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। যারা নিউ প্যারেন্টস তাদের জন্য তো অনেকটাই হেল্পফুল হওয়া উচিত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আরো ভ্যাকসিন সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে কিছু জানতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় যে একটু তোমাদের হেল্প হলো, অবশ্যই একটা ছোট্ট লাইক করে কমেন্টে এসে জানিয়ে যেও। আর আমি এখানে সম্পূর্ণ একজন নতুন প্যারেন্টস হিসাবে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। নিজে যেটুকু জানতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম।
যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি এখানে বিজ্ঞানের ভাষাও ব্যবহার করিনি বা ডাক্তারি কোনো ভাষাও ব্যবহার করিনি, আমার কোনো ভুলচুক হতেই পারে। যদি সেটা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমারও সেটা জানা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করতে ভুলো না কিন্তু। আর দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। শুভরাত্রি। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।